দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। তোরে এত ভালোবাসি আর বলবো কতবার, এমন কথার সাথে ভালোবাসার ইমোজি দিয়ে জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করেছেন আরিফিন শুভ, যার উত্তরে দুজনের ছবির সাথে ঐশী লিখেছেন, যদি হারাস একটিবার মরে যাব শতবার। দুটি ছবি দুটি বাক্য কিন্তু সুর এক, আর তাই শুভ ঐশীর এমন স্ট্যাটাসে নেটিজেনরা দুজনের সম্পর্কের গল্প খুঁজে বেড়াচ্ছেন, কারণ অনেকদিন ধরেই গুঞ্জন রয়েছে প্রেম করছেন শুভ ঐশী। দুজনের পরিচয়ের শুরুটা মিশন এক্সট্রিম ছবিতে অভিনয় করতে গিয়ে। অবশ্য প্রেমের সম্পর্কের বিপরীতে কেউ কেউ বলছেন নতুন সিনেমা প্রমোশনেই এমন স্ট্যাটাস দিয়েছেন দুজনেই। শোনা যাচ্ছে রায়হান রাফি পরিচালিত নূর মুক্তি পাবে অনলাইন প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এখন দেখার বিষয়, প্রেমের জানান দিলেন তারা নাকি দিলেন ছবির খবর। কলকাতার ছবি ভালোবাসার মরশুমে চুক্তিবদ্ধ হয়ে সাইনিং মানি হিসেবে 3.5 লাখ রুপি নিয়ে তা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। তিশার দাবি, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অভিযোগগুলোর পুরোপুরি মিথ্যা, বিভ্রান্তিকর এবং তার কর্মজীবন ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ছড়ানো। চুক্তি অনুযায়ী ভিসা করানো তাদের দায়িত্ব, তার নয়। নায়িকা জানান, ছবিটির জন্য তিনি চুক্তিবদ্ধ হন আইনজীবীর মাধ্যমে। চুক্তিতে স্পষ্টভাবে লেখা ছিল, বিদেশ ভ্রমণ, ভিসা, ফ্লাইট, থাকা, খাওয়া সব দায়িত্ব পরিচালক ও প্রযোজকের। কিন্তু তারা ভিসা করিয়ে দিতে পারেনি, তিনি চেষ্টাও করে ব্যর্থ হয়েছেন। তিশা বলেন, ভিসার জন্য টানা প্রায় 2 মাস অপেক্ষা করেছেন তিনি। পরে জানতে পারেন তার অপেক্ষার মধ্যেই টিম অন্য একজনকে নিয়ে শুটিং শুরু করেছে। এ কারণে তিনি বাধ্য হয়ে প্রজেক্টটি থেকে সরে আসেন। চুক্তিপত্রে কোথাও লেখা নেই যে পরিচালকের ব্যর্থতার কারণে কাজ না হলে টাকা ফেরত দিতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি। আদালত যদি প্রমাণ করে টাকা ফেরত দিতে বাধ্য, তাহলে অবশ্যই তিনি ফেরত দেবেন। ভালোবাসার মানুষের সাথে ঘর বেঁধেছেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। দুই পরিবারের সম্মতিতে গতকাল পাকে বাধা পড়েছেন দুজনে। পূজার পাত্রের নাম শুভঙ্কর সেন, পেশায় তিনি একজন মডেল এবং চাকুরিজীবী। দুজনের পরিচয় বছরখানেক আগেই। সময়ের সাথে সম্পর্কটা গড়ায় বন্ধুত্বে, এরপর ভালো লাগা, ভালোবাসা। দুজনের এই সম্পর্কের সফল পরিণতির দিনে হাজির ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ জনেরা। নতুন জীবন শুরু করে সবার কাছে আশীর্বাদ চেয়েছেন পূজা। সময়ের তরুণ জনপ্রিয় শিল্পীদের একজন এই গায়িকা। তার গাওয়া 10টিরও বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের আলোচিত কিছু খবর। নতুন কাজ নিয়ে ওটিটিতে ফিরছেন মোশাররফ করিম। চরকিতে প্রকাশ হওয়া একটি প্রোমোতে পাওয়া গেল তার নতুন কাজের আভাস। তবে কি নাম, কে নির্মাণ করেছেন আর কবে মুক্তি পাবে তার বিস্তারিত এখনো অজানা। দীর্ঘ 23 বছরের সম্পর্কের সফল পরিণতি দিলেন ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ সন্দীপ বসওয়ানা ও অশ্লেষা সাওয়ান্ত। দুই পরিবারের উপস্থিতিতে মালাবদল করেছেন তারা। ওরম্যাক্স মিডিয়ার অক্টোবর জরিপে সবার শীর্ষে উঠে এসেছে প্রভাস। তিনি পেছনে ফেলেছেন শাহরুখ, সালমান, রজনীকান্ত, কমল হাসান, থালাপতি বিজয়, আল্লু অর্জুন সহ ভারতের জনপ্রিয় সব তারকাদের। দুর্ঘটনা নয়, হত্যা করা হয়েছে গায়ক জুবিন গার্গকে, এমনটাই দাবি করেছেন শিল্পীর নিজ জন্মস্থান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যা বিধানসভাতেও তুলে ধরেছেন এই নেতা, চেয়েছেন সঠিক বিচার। 10 বছরের প্রণয়ের সফল পরিণতি দিচ্ছেন শিন মিন আ ও কিম ও বেন। ডিসেম্বরে বিয়ে করবেন এই দুই কোরীয় তারকা। মারা গেছেন ডেলা রোসা নামে বহুল পরিচিত ল্যাটিন সঙ্গীত শিল্পী মারিয়া ডেলা রোসা। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের নর্থ রিজ এলাকায় পার্ক করা গাড়িতে গুলিতে নিহত হয়েছেন তিনি। 89 বছরে জীবনের যবনিকা টেনেছেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। জীবদ্দশায় এই কিংবদন্তি এমন কিছু করেছেন যা তাকে বাঁচিয়ে রাখবে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে। জানাবো ধর্মেন্দ্র সম্পর্কে এমন 10টি তথ্য যা হয়তো জানেন না অনেকেই। রূপালী পর্দায় তিনি ছিলেন সাহসের প্রতীক, শক্তির প্রতিমূর্তি। বলিউড তাকে চিনত হিম্যান নামে, আর দর্শকের জন্য তিনি ছিলেন ভালোবাসার আরেক ভাষা। তবে সেই দর্শকদের চোখ ফাঁকি দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র।
1935 সালে পাঞ্জাবের এক সাধারণ গ্রাম থেকে উঠে এসে হিন্দি সিনেমার আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠলেন এই অভিনেতা। 1961 সালের 16 और শবনম তাকে দেয় প্রথম বাণিজ্যিক সাফল্য। তারপর একে একে আই মিলান কি বেলা, প্যার হি প্যার, ইয়াকিন দিয়ে সবাইকে জানান দেন শক্তিমান চরিত্র আর দৃঢ় উপস্থিতির নাম হচ্ছে ধর্মেন্দ্র। তারুণ্যের তারকার ভিড়ও নিজের অবস্থান ধরে রেখেছিলেন এই অভিনেতা। রাস্তার পোস্টার থেকে মানুষের হৃদয়, সবখানেই যেন ছিল তার দাপট। গায়ক মোহাম্মদ রাফির কণ্ঠে তার জন্য শতাধিক গান হিন্দি সঙ্গীতে এক অমূল্য অধ্যায় হয়ে আছে আজও। আর তারপর শুরু হলো চলচ্চিত্র ইতিহাসের এক সুন্দরতম অধ্যায়, ধর্মেন্দ্র ও হেমা মালিনীর স্বর্ণযুগ। তুম হাসি মে যাওয়া, সীতা और গীতা, রাজা রানী। দর্শক দেখলো অভিনয়ের পাশাপাশি জন্ম নিল বাস্তব জীবনের প্রেম কথা। 30টিরও বেশি ছবিতে একসঙ্গে কাজ করে তারা হয়ে ওঠেন বলিউডের আইকনিক জুটি। 1975 সালের ক্লাসিক শোলে, যা আজও ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক। শুরুতে ঠাকুরের চরিত্র চান ধর্মেন্দ্র, কিন্তু হেমা মালিনীর বিপরীতে অভিনয়ের তাগিদে বেছে নেন বীরু। সে সিদ্ধান্তই তাকে করে তোলে চিরকালীন দর্শকপ্রিয়। এদিকে 2023 সালে করণ জোহরের রকি और রানী কি প্রেম কাহিনী ছবিতে শাবানা আজমির সঙ্গে তার রসায়ন আবারও বেশ করা সারা জায়গায় অনুরাগীদের মনে। শুধু তাই নয়, শেষবারের মতো তাকে দেখা যাবে শ্রীরাম রাঘবনের ছবি 21-এ, যেখানে তিনি অভিনয় করেছেন অরুণ খেতারপালের দাদার চরিত্রে। কাকতালীয়ভাবে তার মৃত্যুর মাসেই প্রকাশিত হয় যে ছবির প্রথম টিজার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সদ্যই আয়োজিত হলো ৭৪তম মিস ইউনিভার্স, যেখানে বাংলাদেশের হয়ে পিপলস চয়েসে একবার প্রথম স্থানে জায়গাও করে নিয়েছিলেন মডেল তানজিয়া জামান মিথিলা। সেখান থেকে কেন ছিটকে গেলেন, কতটা পরিশ্রম করতে হয়েছিল তাকে, সবকিছু নিয়ে নিজেই জানিয়েছেন এই সুন্দরী। বলেছেন অনেক না বলা কথা। বিশ্বের 121 দেশের প্রতিযোগীর সাথে পাল্লা দিয়ে তানজিয়া জামান মিথিলা পিপলস চয়েসে বরাবরই ছিলেন টপ 3-তে। তবুও ছিটকে পড়লেন ফাইনাল রাউন্ড থেকে। কিন্তু কেন? এর উত্তর তিনি নিজেই দিয়েছেন ফেসবুক লাইভের মাধ্যমে। এখানে আসলে একজন মানুষের পারফরমেন্সের উপরেই সবকিছু ডিপেন্ড করে না, এটা আসলে সময়ের ব্যাপার, ডিসিপ্লিনের ব্যাপার। তারপর আপনাকে এখানে অনেক কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। একটা কান্ট্রির সাথে মিস ইউনিভার্সের রিলেশনশিপ হতে হবে, বিজনেস রিলেশনশিপ হতে পারে, গভর্নমেন্টের সঙ্গে রিলেশনশিপ হতে পারে, অনেক ধরনের রিলেশনশিপ লাগে। সো দ্যাট যেন ওরা বাংলাদেশকে উইনার করলেও যেন দেখতে পারে যে ওদের এখানে ওরা বেনিফিটেড হয়। বাংলাদেশ থেকে কেউ উইনার হলে ওদের এখানে যেন অনেক ফ্যান্স থাকে, ওদের বিজনেস ওয়াইজ অনেক ডেভেলপমেন্ট হয়, অনেক কিছু আছে এখানে। বিউটি প্যাজেন্ট মানে কিন্তু অনেক কিছু। খোলামেলা কথা বলেছেন বিকিনি রাউন্ড নিয়েও, দিয়েছেন নেতিবাচক মন্তব্যের বিপরীতে তার উত্তর। মেবি আই এম নট পারফেক্ট, বাট আই এম নট আ হিপোক্রেট যে আমি ওখানে গিয়ে বলবো যে না আমি পরবো না, আমি করবো না, আমি এটা না, আমি ওটা না, সেটা না। কারণ আমি চাই না আমার বাংলাদেশকে এভাবে রিপ্রেজেন্ট করতে। আর আই এম নট দ্য ফার্স্ট পার্সন যে বাংলাদেশে প্রথম বিকিনি পরছে, বা বাংলাদেশে আর কেউ বিকিনি পরে না, বা 5 বছর পরে পরবে না, বা 1 বছর পরে পরবে না, পরবে। আমার কাছে মনে হয় বিকিনি পরাটা আসলে একজন মানুষের পার্সোনাল চয়েস। একটা মেয়ে যদি কনফিডেন্ট ফিল করে, একটা মেয়ে যদি তার বডি নিয়ে শিওর থাকে, একটা মেয়ে যদি মনে করে যে হ্যাঁ সে বিকিনি পরতে স্বাচ্ছন্দ্য ফিল করে, আমার কাছে মনে হয় এটা পরলে কোনো অসুবিধা নাই। আর পোশাক দিয়ে আপনি একটা মানুষকে কেন বিচার করবেন? ক্লোজ ডোর ইন্টারভিউতেও পেছনে ফেলেছেন এবারের আসরের বিজয়ী ফাতেমা বশকেও। ইংরেজিতে দুর্দান্ত দখল না থাকলেও নিজের সততা আর যোগাযোগ দক্ষতায় ছিলেন টপ 5-এ। ইন্টারভিউ নিয়ে যদি আমি বলি, আমি প্রথমেই আপনাদেরকে লাইভে এসে বলেছি আমি কিন্তু এত ভালো ইংলিশ জানি না, আমি এত ভালো ইংলিশ শিখিও নাই, এবং আমি একটু একটু করে শিখে তারপর আমি এই পর্যন্ত আসছি। এবং ক্লোজডোর ইন্টারভিউয়ে 121টা মেয়ে ছিল, সেখানে আমি টপ 5 হয়েছি। টপ 5 হয়েছে, কিন্তু ওরা আমাকে মানুষ হিসাবে দেখেছে। 8 জন জাজ আমাকে দেখছে আমি কেমন মানুষ হিসাবে কেমন, ওই বিচারটা করেছে। আমি কিভাবে কমিউনিকেট করতে পারি, আমি যখন কথা বলছি আমি কতটা রিয়েল,
আমি যখন কথা বলছি আমাকে দেখে কতটা রিয়েল ফিল হয়েছে এবং যে কথাগুলি আমি বলছি সেটা কি সত্যি নাকি মিথ্যা, ওই জিনিসটার উপর জাজমেন্ট করে কমিউনিকেশন দেখে তারপরে কিন্তু আমাকে ওরা নাম্বার 5 করেছে। তো এই যে সাথে তিনি জানান ভবিষ্যতের কথা ভেবেই নিজেই কাজ শুরু করবেন বিভিন্নভাবে, এককভাবে তৈরি করবেন তার শক্ত অবস্থান, আয়োজন করবেন ফ্যান মিটিংয়েরও। সবাই আগে আসলে পরের যে কন্টেস্টেন্ট যাবে সেই কন্টেস্টেন্ট যেন বিজয়ী হতে পারে। আজকে না হোক 2 বছর পরে হবে, 2 বছর পরে না হয় 5 বছর পরে হবে, বাট হবে কিন্তু। এবং আমার কাছে মনে হয় দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর আস, স্পেশালি কান্ট্রি লাইক বাংলাদেশ। এমন দেশের জন্য এক্সপোজারের জন্য, ইন্টারন্যাশনাল এক্সপোজারের জন্য আমাদেরকে আগে আসতে হবে। আমি খুব চাই যে যারা আমাকে রিয়েলি ভালোবাসছেন, সাপোর্ট করছেন, তাদের সাথে আমি একটা ফ্যান মিটিং করব। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ডেফিনেটলি আসবেন আমার সঙ্গে দেখা করতে। আমি ফ্যান মিটিংয়ের ব্যাপারে ডিরেক্টলি আপনাদেরকে বলবো কোথায় কি করতে চাই। কথা বলেন নিজের ন্যাশনাল কস্টিউম নিয়ে, যেখানে জামদানি আর দেশীয় আভিজাত্যের কথা মাথায় রেখেই তিনি জানান এই পোশাকের ডিজাইন করেছিলেন। অন্যান্য কন্টেস্টেন্টদেরকে দেখেছেন যে ওরা কি পরিমাণে জুয়েলারি পরে, কি পরিমাণে কাপড় পরে, বড় বড় প্রপস নিয়ে আসে। তো সেখানে যদি শুধু আমি নর্মাল সিম্পল জুয়েলারি পরি, সিম্পল জিনিস পরি, তাহলে কিন্তু আমাকে দেখা যাবে না। আর দিস ইজ দ্য প্লেস যেখানে আমি বাংলাদেশের হেরিটেজ দেখাতে পারি, আমাদের লাক্সারি দেখাতে পারি, অনেক কিছু দেখাতে পারি। তো সেখানে আমরা কেন ছোট জিনিস দেখায় বাংলাদেশকে গরিব দেখাবো না? বাংলাদেশ তো গরিব না, আমাদের অনেক লাক্সারি আছে। সেখানে আমি সেই জায়গায় চেষ্টা করেছি যে সুন্দর গয়না পরার, সুন্দর সবকিছু দেখানোর, আমাদের ঐতিহ্য দেখানোর, আমাদের লাক্সারি দেখানোর, সেটাই আমি চেষ্টা করেছি। এই বিউটি কন্টেস্টে গিয়ে মুখোমুখি হয়েছেন অনেক বাধারও। তিনি জানান দেশের মানুষের সাথে তার সাফল্য ভাগ করে নিতে না পারার জন্য টপ 30 অ্যানাউন্সমেন্টের পরেই লুকিয়ে রাখা হয় তার মোবাইল। আপনারা হয়তো বা জানেন না, আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। আমাকে যখন টপ 30 অ্যানাউন্সমেন্ট করেছে, তখন অ্যানাউন্সমেন্ট যখন করে তখন আমার মোবাইলটা টেবিলের উপর ছিল। টেবিলের উপর মোবাইলটা রেখে আমি শো করতে গেছি। টেবিলের উপর আমার প্রত্যেকের এক একটা জায়গা আছে, ওই জায়গাটাতে সবার দেশের নাম লেখা আছে। ওই দেশের নাম দেখে দেখে ওখানে সবাই বসে, তার ব্যাগ, তার মেকআপ সবকিছু ওখানে থাকে। তো আমি শো করতে যাওয়ার আগে আমার মোবাইলটা ওখানে রেখে গেছি। তো আমাকে যখন টপ 30 অ্যানাউন্সমেন্ট করেছে, আমি এসে দেখি আমার মোবাইলটা ওখানে নাই। আমার মোবাইলটা কেউ একজন সেরে রাখছিল, সো দ্যাট যেন আমি এনজয় করতে না পারি যে আমি টপ 30 হয়েছি। তো এ ধরনের অনেক কিছু আছে, অনেক ধরনের ঘটনা ঘটেছে যেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করিনি। কিন্তু মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আই এম ভেরি এক্সস্টেড। এবং এটার মধ্যে যখন আমি দেখেছি যে বাংলাদেশ থেকে কিছু মানুষ কমেন্ট করছে যে এটা পড়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, ওর জন্য এটা হয়েছে, ওর জন্য সেটা হয়েছে, এগুলো আসলে খুব দুঃখজনক ব্যাপার। কারণ আপনাদের একটা বাজে কমেন্টে কিন্তু পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট, বাংলাদেশের পরে একটা বাজে প্রভাব পড়ে। তবু বিশ্ব দরবারে তরুণদের বিউটি প্যাজেন্টে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন বিষয়ে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান মিথিলা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর দর্শক, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।